এই যে বারবার আসলে এই কথাটি বলে, আমিও এটার ব্যাখ্যাটা ঠিক জানি না, আমি এজন্য হাবিবকে জিজ্ঞেস করছিলাম যে ধরেন আপনাদের ভাষা জ্ঞান বর্ণজ্ঞান, যাই হোক সেই আলোচনায় না গিয়ে এই যে আপনাদেরই দলের মুখপাত্র বলেছিলেন যে তখন আমাদের সিনিয়র রাজনীতিবিদদের উপরে ভরসা রাখাটা একটা ভুল ছিল। মানে আপনি কি মনে করেন যে এই সব কারণেই আপনারা এরকম একটা স্ট্যান্ডে যাচ্ছেন যে তখন আসলে এই আস্থা রাখার কারণে আজকে আসলে একই সবকিছু ঘুরপাক খাচ্ছে এক জায়গায়? না, এটা যেটা সে তো তার ওই সময়কার অভিজ্ঞতার কথা বলেছে যে সেই সময় বাংলাদেশে যে পরিবর্তনটা হওয়া উচিত ছিল 24শে গণঅভ্যুত্থানের পরে, এটা যে হলো না, এটা কারণ হচ্ছে যে আমরা তখন রাজনৈতিক আমাদের যে তখন অভিজ্ঞতা ছিল না এবং আমরা তখন কোনো রাজনৈতিক দলও ছিলাম না, আন্দোলনকারী ছাত্র ছিলাম। তো সে কারণে সিনিয়র পলিটিশিয়ানদের উপর আমাদের একটা আস্থা ছিল বা আমরা ভেবেছি তারা দেশকে সঠিক পথে নিয়ে যাবে, কিন্তু তারা তো সেটা নেন নাই। আপনি দেখবেন যে গতকালকে প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব। কি বলেছেন উনি এখানে? ওনার কথাটা আপনি পড়লেই তো হয়, আমাদের কথা বিশ্বাস করতে হবে। উনি বলেছেন ছাত্রদের দাবি ছিল জাতীয় সরকার গঠনের, আমরা রাজি হই নাই। অন্তর্বর্তী সরকারটা আমরা বলে করিয়েছি, মানে এটা তাদের সরকার, মানে তাদের ডিজাইনের সরকার। আচ্ছা, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে তারা তো ক্যান্টনমেন্টে চলে গেল, বঙ্গভবনে চলে গেল। তিনি পরিষ্কার করে বলেছেন ছাত্ররা ক্যান্টনমেন্ট কিংবা বঙ্গভবনে আসতে রাজি হয় নাই। তারা বলেছে আমাদের কাছে আসতে হবে, এবং ডক্টর ইউনূসকে ছাত্ররাই প্রস্তাব করেছে। আপনি একটু কল্পনা করে দেখেন যে যত কথাই বলুক, ডক্টর ইউনূসকে গালি দেওয়াটা খুব সহজ, কিন্তু যে পরিস্থিতি বাংলাদেশ পার করে এসেছে ওই সময় আর একটা মানুষের নাম বলেন যিনি ওই কঠিন পরিস্থিতিটা সামাল দিতে পারতেন। দেশি, আঞ্চলিক, পরাশক্তি, অনেকগুলো ব্যাপার আছে, আরেকটা ব্যক্তি নাই। তাহলে এই নামটাও এসছে ছাত্রদের পক্ষ থেকে। হ্যাঁ, এবং ছাত্ররাই কিন্তু গণতান্ত্রিক রোডম্যাপটার কথা বলেছে, যেটা সরকারি দল বা তখনকার প্রভাবশালী দলগুলো রাজি হয় নাই, কোনো দলে রাজি হয় নাই, এবং তারা মিলেই আপনার এই সংবিধানের ভেতরে ঢুকিয়েছে। হ্যাঁ, ফলে ওইখান থেকেই যে এই যে আমরা তাদের উপর ভরসা করলাম, এই ভরসা করার মানে আমাদের সেটা কোনো কাজে আসে নাই বা বাংলাদেশে কোনো কাজে আসে নাই। তারা বাংলাদেশকে একটা যে পরিবর্তনের একটা মহা সুযোগ এসেছিল, এই সুযোগটাকে আমরা হেলায় হারালাম, মানে ওই ধরনের ফরমেশনের একটা উপদেষ্টা সরকার করার মধ্য দিয়ে। কিন্তু সুযোগ ছিল আমাদের একটা জাতীয় সরকার করার। জাতীয় সরকার তো বিএনপির দাবি ছিল, বিএনপির একটা অঙ্গীকার জাতীয় সরকার করবে তারা ক্ষমতায় আসলে। তাহলে এখন তো করছিলেনই না, তখন আপনি করতে দিলেন না কেন? আপনিই থাকতেন সেখানে, তাদেরকে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো, বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার হতো, কিন্তু সেটা তারা করলো না এবং একটা দুর্বল অন্তর্বর্তী সরকার হলো। তারপরেও কিন্তু সেই সরকার চেষ্টা করেছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ করেছে। আজকে দেখেন গুম অধ্যাদেশ নিয়ে কথা হচ্ছে, তারা যে নতুন যে গুম আইনটা করলো, এই গুম আইনটা তো মানে যে আইনটার যে লক্ষ্য এবং যে প্রয়োজনীয়তা সেটাকে পুরোপুরি তার লজিকটাই চেঞ্জ করে দিচ্ছে। এটা একটা অত্যন্ত দুর্বল আইন হচ্ছে, এবং এখানে উল্টো আপনার আল্লাহ না করুক, ধরেন আমার পরিবারে কেউ যদি, আমি যদি আজকে গুম হই, আমার পরিবারে কেউ যদি অভিযোগ করে, কোনটা গুম না সেটা সিদ্ধান্ত নেবে সরকার এই আইন অনুযায়ী। এবং সেক্ষেত্রে তারা বলেছে যে যদি মিথ্যা অভিযোগ করা হয় তাহলে 5 বছর সাজা দেবে। অর্থাৎ মানে মিথ্যা অভিযোগ কিনা সেটা তো আপনিই ঠিক করছেন, আপনি সরকার। তার মানে হচ্ছে যারা অভিযুক্ত বা যারা অভিযোগকারী তাদের আপনি উল্টারও জেলে দিবেন, 5 বছরের সাজা হবে। আপনি দেখেন আইনের খসড়াটা পড়ে, আপনি কথাটা বুঝতে পেরেছেন? মানে ধরুন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গুম ছিলেন, গুমের শিকার হয়েছেন। তার পরিবার যখন থানায় গেছে উত্তরায়, তখন কি থানা স্বীকার করেছে? থানা স্বীকার করেনি। এই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থার কথা এসেছিল, সেটা আপনারা হতে দিলেন না। পুলিশই ফয়সালা করবে গুম হয়েছে কি হয় নাই। তাহলে এখন এই আইন অনুযায়ী তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার যদি অভিযোগ করে যে গুম হয়েছে আমাদের ফ্যামিলির একজন, তাহলে ওই সময় সরকার চাইলে তার পরিবারকে 5 বছর জেলে রাখতে পারত। সেরকম একটা আইন আপনি করতে যাচ্ছেন পুরো জিনিসটাকেই। এবং দেখেন বাংলায় একটা গুম হয়েছে একজন জেলে, সেটা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ অলরেডি বিবৃতি দিয়েছে। এখন সরকার এই জায়গাটা কেন যাচ্ছে আমি ঠিক জানি না, তাদের কী ক্ষতি। তারা সবচেয়ে বেশি গুমের শিকার হয় একটা সরকার। যখন তারা গুম অধ্যাদেশটা বাতিল করে দিল, তখন তারা বললো যে আমরা আরও ভালো আইন করব। এখন আপনি 2টা ড্রাফট, আমরা সবাই পড়ালেখা করতে জানি, আমরা সবাই, আমাদের বিশ্লেষণী ক্ষমতা আছে। আপনি অন্তর্বর্তী সরকারের গুম অধ্যাদেশটা সামনে রাখেন আর বর্তমান সরকার যে খসড়া আইনটা করেছে এটা সামনে রাখেন, 2টা তুলনা করে দেখেন। মানে ওইটার তুলনায় এটা অনেক দুর্বল একটা আইন। কিন্তু আপনি বলেছেন আপনি অধিকতর সুন্দর আইন, অধিকতর ভালো আইন, শক্তিশালী আইন করে নিয়ে আসবেন, কিন্তু সেটা তো আপনি করছেন না। এই জিনিসগুলো আপনার ঘটে যাচ্ছে। এবং সার্বিক দিক থেকে যদি রাষ্ট্রটা সংস্কার হতো,
একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হতো, প্রতিষ্ঠানগুলো দাঁড়াতো, তাহলে কিন্তু এই যে বিশৃঙ্খলাগুলো আপনি দেখতে পাচ্ছেন হইতো না। হতে আমরা বিরতি নেওয়ার আগে ছোট্ট একটু করে 1 মিনিট শুধু শুনবো আপনার কাছে। জনাব হাবিব আসলে যেই যুক্তিটি দিচ্ছিলেন বা যে ব্যাখ্যাটি করছিলেন এই সংঘাতের বিষয়ে, সে বিষয়ে আপনার কিছু বলার আছে কিনা? না, আমি মনে করি যে এটা হাবিব ভাই সঠিক কথা বলেন নাই, যে কে কাকে বলেছে যে দেশ ছাড়া করবে। ধরেন বা রাজনীতিতে এরকম কথা থাকতেই পারে, অনেকে বহু বড় বড় কথা বলে, কিন্তু সেই বাস্তবতা নাই যে কেউ কাউকে দেশ ছাড়া করবে, ঠিক আছে। বরং যারা অন্যদেরকে বলতো আওয়ামী লীগ আমলে, আওয়ামী লীগ সবাইকে বলতো যে পাকিস্তান চলে যাও, আজকে তারা ভারত চলে গেছে, আমরা আছি। তাহলে এই কথার ভিত্তিতে, এখন এই কথার ভিত্তিতে আপনি কি হামলা করছেন এই কথার কারণে? হবিগঞ্জেও কিন্তু আমরা একই জিনিস দেখছি, অমুক কথা বলেছে, নাসিরের কথা খারাপ, নাসিরের এটা ভালো না, এই জন্য আমরা হামলা করছি, ঠিক আছে। আপনাকে আমি মনে করিয়ে দিই, এই মধুর ক্যান্টিনে ছাত্রদল একটা নিরীহ একটা মিটিং করছিল আওয়ামী লীগ আমলে, এবং সেখানে মধ্যে কেউ একজন বলেছে বা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে 75 হাতিয়ার গর্জে ওঠা আরেকবার। আর ছাত্রলীগের ছেলেরা এসে তাদেরকে পিটিয়ে মধুর ক্যান্টিন তো বটেই, ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে। তো তখন আপনাদের তো এই সৌর্যবীর্য ছিল না, এখন আপনি যে মহা সৌর্যবীর্য দেখাচ্ছেন, এটা হচ্ছে মানে ওই ক্ষমতা এবং প্রশাসন, পুলিশ এবং এই যে ব্যাপারগুলো, এগুলোর একটা ব্যাকআপ নিয়ে আপনি এই কাজগুলো করছেন।